প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আমার আজকের অনলাইন ক্লাসে। রোজিনা শাহীন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পরম করুণাময় আল্লাহর পাকের ইচ্ছায় সবাই আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এটাই সবার কাছে উপর আল্লাহর কাছে প্রার্থনা। তো আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। তো সবাই আশা করছি সবাই অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো, আমার সাথে ক্লাসে যুক্ত হয়েছো। আমরা আজকে আমাদের আজকের ক্লাস হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্রের উপর যে চ্যাপ্টার পড়ছিলাম সেখানে পড়বো, সেখান থেকে যতদূর হয়েছিল আগে। তো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, আমাদের অধ্যায় ছিল প্রথম অধ্যায় উৎপাদন, তাই তো? আমরা এর আগে অঙ্ক করেছিলাম দুটো ক্লাসে। অঙ্কগুলো আশা করি বুঝতে পেরেছো। গত ক্লাসে, তার আগের ক্লাসে সূত্র এবং সূত্রগুলো মুখস্থ করতে বলেছিলাম। সবাই কি পড়েছো? আর যেগুলো কাজ দিয়েছিলাম বা যেগুলো করতে বলেছিলাম সেগুলো আশা করি করেছো। হ্যাঁ, আর সমস্যা থাকলে আমাকে জানাতে বলেছি, কোনো না বোঝার কোনো সমস্যা থাকলে। তো আশা করি সবাই আমার সাথেই আছো, পড়াশোনার মধ্যে আছো এবং নতুন পড়া, নতুন করে নতুন ক্লাসে নতুন পড়া সবাই শুরু করেছো। সেভাবে না শুরু করলে তোমরা পিছিয়ে পড়বা। সব ক্লাসগুলো যেহেতু হচ্ছে, তোমাদের ক্লাসের সাথে নিজেদেরও প্রিপেয়ার করতে হবে। তো আমরা আজকে এর আগে অঙ্ক যেহেতু করেছিলাম, আজকে আমরা এই চ্যাপ্টারে যেগুলো পড়া ছিল সেগুলো করেছি। আমরা আজকে এখানে আজকে আমরা অনুধাবন এবং পাঠদানের বিষয়গুলো হচ্ছে আজকে জ্ঞানমূলক প্রশ্নগুলো আর অনুধাবনমূলক প্রশ্ন উত্তর আলোচনা, এগুলো আমরা করে নিব। জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, এগুলো তোমার বইয়ে আছে, সেগুলো সেই অনুযায়ী পড়বে। আর অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো সেগুলো আছে, সেগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো একটু বলবো, তোমাদের জানাবো, পড়াবো। তো দেখো, জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আছে, জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আছে হচ্ছে যেগুলো বলে দিচ্ছি এগুলোই পড়বা। এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের বইয়ে। দেখো, তোমাদের বইয়ে প্রায় বেশি না, 19টা আছে এখানে সূত্রগুলো, আর তেমন কিছু যে নাই। 19টা প্রশ্ন আছে, এখান থেকে আমি 10টা দিয়েছি। এগুলো তোমরা পড়বা, মুখস্থ করবে, জ্ঞানমূলকগুলো মুখস্থ করবে, সূত্রগুলো মুখস্থ করবে, যেটা আগে বলেছিলাম। তো জ্ঞানমূলক প্রশ্ন এখন এখানে দেখো, প্রথমে আছে উৎপাদন কি। প্রথমে দিয়েছি উৎপাদন কি, এরপরে আছে উৎপাদনশীলতা কি, অর্থাৎ 1 নম্বরের জন্য জ্ঞানমূলক প্রশ্ন। উৎপাদন কি, উৎপাদনশীলতা কি, উপযোগ কি, রূপগত উপযোগ এখানে একসাথে দেয়া আছে। দেখো, রূপগত, স্থানগত, সময়গত, সত্যগত, সেবাগত উপযোগ, এগুলো প্রত্যেকটা কাকে বলে এগুলো পড়বে। তারপর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা যে ছিল, উৎপাদনশীলতার যে সূত্র সেটা লিখতে বলা হচ্ছে। শ্রমের উৎপাদনশীলতা কি এবং সূত্র কি বললেও তোমার জ্ঞানমূলক হবে, অথবা সূত্র লিখলেও তোমার এটা জ্ঞানমূলক হবে, সুতরাং সূত্র সহকারে একসাথে পড়বে। এরপরে আছে যন্ত্রের উৎপাদনশীলতা কি, সূত্র লিখো। এরপরে মোট উৎপাদনশীলতার সূত্র লিখো। কাঁচামালের উৎপাদনশীলতা কি এবং সূত্র লিখো, সূত্র সহ লিখো। এরপরে আছে মূলধনের উৎপাদনশীলতা কি, এটাও সূত্র সহ লিখো। এই প্রশ্নগুলো দেওয়া আছে এবং সবশেষে আছে যে 6 নম্বর সূত্র, যেটা আর্থিক উৎপাদনশীলতা কি, এটার সূত্র লিখো। আর্থিক উৎপাদনশীলতার সূত্র লিখো। এই হচ্ছে এই জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে তোমার বইয়ের অনুশীলনীর মধ্যে দেখো 1 নম্বরের জন্য, এগুলো সব পড়বে এবং মুখস্থ করবে। আচ্ছা, এরপরে আমরা, এগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন। আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো দেখো, তুমি তোমার বইয়ের সাথে মিল পাবে, সেভাবেই দেয়া আছে এবং আমি এগুলো একটু বুঝিয়ে বলছি তোমাদের। তো দেখো, অনুধাবনমূলক প্রশ্ন মানে কি, এখানে 2 নম্বরের জন্য প্রশ্ন। তোমাকে আগে যেহেতু এই যে প্রথম প্রশ্নটার মধ্যে দেখো উৎপাদন বলতে কি বুঝায় এটা লেখা আছে, তাহলে উৎপাদন যেকোনো কিছু কাকে বলে বা ব্যাখ্যা করো, এটা লিখতে গেলে তোমাকে যে বিষয়টা লিখতে বলা হচ্ছে সেটা আগে, সংজ্ঞাটা আগে বলে নিবা, অথবা জ্ঞানমূলক যেটা মানে জ্ঞানমূলক যে অংশটা সেটা আগে বলে নিবা। এখানে দেখো উৎপাদন বলতে কি বুঝায়, এটা বলতে গিয়ে তোমাকে বলতে হবে যে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে বিনিময়যোগ্য যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। এগুলো আমরা সব আগে পড়ে এসেছি।
তারপর এখানে আমরা এই যেহেতু যদি তুমি আগে চ্যাপ্টারের বিষয়গুলো ভালো করে পড়ে থাকো তাহলে এইগুলো তোমাকে ওখানেই পড়া হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে দেখো যে উৎপাদন বলতে কি বোঝায়? উৎপাদন হচ্ছে মানুষ তার শ্রম বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদ থেকে বিনিময়যোগ্য যে বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। এটা হচ্ছে উৎপাদন কাকে বলে এখানে লিখলা, এখানে প্যারা দিবা, এর আগে বলেছি দুটো প্যারা দিবা। এবং উৎপাদন হচ্ছে একটি উৎপাদন বলতে আমরা এখানে এরপর লিখবো প্রকৃত অর্থে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, মানুষ কেবল প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপগত, সত্যগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত, প্রচারগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। সেজন্য অর্থনীতিতে উপযোগ সৃষ্টিকেই আমরা জানি। অর্থনীতির ভাষায় উপযোগ সৃষ্টি হচ্ছে উৎপাদন, এবং উৎপাদনের মাধ্যমে কাঁচামালের রূপগত পরিবর্তন করা হয়। এবং সেবার দৃষ্টিকোণ থেকে উৎপাদন হলো কোনো কার্য সম্পাদন যার উপযোগিতা আছে। সেবার দৃষ্টিকোণ থেকে এটা বোঝায়, উৎপাদন বলতে বোঝায় কোনো কার্য সম্পাদন যেটার উপকারিতা আছে বা উপযোগিতা আছে। উৎপাদনের উপাদান হচ্ছে ৪টি, যেটা আমরা এখনো পরের চ্যাপ্টারে পড়বো এগুলো। উৎপাদনের উপাদান ৪টি, সেটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। তাহলে উৎপাদন হচ্ছে তোমাকে উৎপাদন বলতে কি বোঝায় এটা যখন যদি আসে জ্ঞান অনুধাবনে, সেক্ষেত্রে তুমি এভাবে আগে কাকে বলে উৎপাদন লিখবে এবং এরপরে এটার ব্যাখ্যাটা একটু লিখবে। হ্যাঁ, যে মানুষ আসলে প্রকৃতিগতভাবে মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ আহরণ এবং সেগুলো প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর বিভিন্ন আকৃতিগত, সত্যগত, স্থানগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করে। অর্থাৎ উপযোগ উপযোগ সৃষ্টির প্রক্রিয়াই হচ্ছে উৎপাদন। যেমন আমের জুস বানানোর জন্য কি লাগে? আম সংগ্রহ করতে হয়, বাগান থেকে আম সংগ্রহ করতে হয়, তাই না? তো আম সংগ্রহ থেকে আমটা জুস বানানোর জন্য কারখানায় এগুলো প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কি হয়? বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং বিভিন্ন পর্যায় অতিক্রমের মাধ্যমে সেটা মানে পুরো উৎপাদন প্রক্রিয়াটি চলে এবং জুস হিসাবে এটা তৈরি হয়। তাহলে এভাবে মানে উৎপাদন বিষয়টাই হচ্ছে বিভিন্ন বিভিন্ন রূপগত, স্থানগত, কালগত, সত্যগত বিভিন্ন উপযোগ সৃষ্টির প্রক্রিয়া, এবং যার মাধ্যমে একটি আমরা আমাদের ব্যবহার্য পণ্যগুলো উৎপাদনের মাধ্যমেই পেয়ে থাকি। এটা হচ্ছে উৎপাদন। এরপরে যা হচ্ছে উৎপাদন পণ্যের উপযোগ সৃষ্টি করে। ব্যাখ্যা করো। উৎপাদন পণ্যের উপযোগ সৃষ্টি করে। এখানে কি লিখবা? মানুষের অভাব বা চাহিদা পূরণে সক্ষম এমন কোনো কিছু দ্রব্য বা সেবা সৃষ্টি করাকেই আমরা উৎপাদন বলি, যেগুলো আমাদের চাহিদা পূরণ করে, উপযোগ মেটায়, সেটা হচ্ছে উৎপাদন। তো মানুষ এই যে একই কথা বলা হচ্ছে, মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, সেটা মানুষ কেবল কি করে? প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তার রূপগত, স্থানগত, সত্যগত, কালগত, ঝুঁকিগত, অর্থগত ইত্যাদি উপযোগ সৃষ্টি করতে পারে। এজন্য অর্থনীতিতে একই কথা এখানে বলা আছে যে অর্থনীতিতে উপযোগ সৃষ্টিকে উৎপাদন বলা হয়, এবং এবং এই যে উপযোগ সৃষ্টি, এই উপযোগ উৎপাদন এভাবেই পণ্যের বিভিন্ন উপযোগ সৃষ্টি করাই উৎপাদনের কাজ। হ্যাঁ, তাহলে এবং আমরা জানি যে উৎপাদনের মাধ্যমে কি হয়? প্রকৃতি প্রদত্ত সম্পদগুলো আহরণ করা হয় এবং সেগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে রূপান্তর করে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হয়, যে পণ্যগুলো আমাদের বিভিন্ন উপযোগ বা সৃষ্টি করে। হ্যাঁ, এবং উপযোগের যে আমরা জানি উপযোগ কি, কি আছে? রূপগত, স্থানগত, কালগত, সময়গত, সত্যগত, সেবাগত, এই যে উপযোগ ৬টি, এই উপযোগগুলো সৃষ্টি করে। হ্যাঁ, প্রচারগত। এই হচ্ছে আ আ উৎপাদন পণ্যের উপযোগ সৃষ্টি করে। এটা হচ্ছে ২ নাম্বার। এরপরে আমরা যাই হচ্ছে অ্যা এর পরেরটা হচ্ছে যেগুলো তোমাদের পড়তে হবে, আমি শুধু সেগুলোই দেয়া আছে। এখানে দেখো যেগুলো এই বিষয়ে যেগুলো দিয়েছি এগুলো পড়বে। আচ্ছা, উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে। ব্যাখ্যা করো। হ্যাঁ, এগুলো সব বোর্ড প্রশ্ন অথবা এগুলো ইম্পোর্টেন্ট প্রশ্ন যেগুলো আসে বোর্ডে। উৎপাদন কর্মসংস্থান সৃষ্টি করে। এখানে কি লিখবা তুমি? উৎপাদন হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করে। সেখানে আগে উৎপাদন কাকে বলে এখানেও তাই লিখতে হবে। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদের যে বাড়তি বিনিময়যোগ্য বাড়তি যে উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। উৎপাদনের মাধ্যমে দুভাবে কর্মসংস্থানের সৃষ্টি হয়। প্রথমত হলো উৎপাদনে যে সকল ব্যক্তিবর্গ নিয়োজিত থাকে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়। উৎপাদনের সাথে যুক্ত যারা ব্যক্তিবর্গ তাদের
কর্মসংস্থান মানে কাজের সংস্থান হয়, সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয়ত উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। এক হচ্ছে যারা কাজ করছে, ব্যক্তিবর্গ নিয়োজিত আছে উৎপাদনের সাথে, তাদের কাজের সুযোগ সৃষ্টি হয়। দ্বিতীয় হচ্ছে উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। তখন কি হয়? মানুষের আয় এবং ভোগ বৃদ্ধি পায় এবং ফলে কি হয়? আয় ভোগ বৃদ্ধি পায়, নতুন, নতুন শিল্প কারখানাগুলো গড়ে ওঠে এবং সেখানেও অনেক লোকের কাজের সংস্থান হয়। তাছাড়া আমরা উৎপাদন এবং বন্টনের ক্ষেত্রে অনেক যত বেশি উৎপাদন হবে এবং সেটা তত বেশি উৎপাদিত এলাকায় ভোক্তাদের মাঝে বন্টনের জন্য বিভিন্ন লোক নিয়োজিত থাকবে, যেগুলো হচ্ছে উৎপাদনের বাহ্যিক কার্যাবলী, বিপণন কার্যাবলী। সেই ক্ষেত্রেও অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাই বলা হয় যে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। আচ্ছা, এরপরে যাও হচ্ছে মোট উৎপাদনশীলতা বলতে কি বুঝো? মোট উৎপাদনশীলতা বলতে কি বুঝো? এখানে অনেকগুলো আছে। কি বুঝো অথবা নির্ণয় করো, সূত্র দিয়ে নির্ণয় করো, এগুলো অনেকগুলো আছে। তুমি সূত্রটা সবগুলো আগে যেহেতু শিখে নিবা, তাহলে তোমাকে এখানে আর শুধু কাকে বলে বললেও চলবে। যে দেখো, মোট উৎপাদন হচ্ছে কি? মোট উৎপাদন মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনে ব্যবহৃত মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। এবং বলা হচ্ছে যে বিগত বছরসমূহের মোট উৎপাদনশীলতা করা হলে বের করা থাকলে তার ভিত্তিতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়েছে না কমেছে সেটা পরিমাপ করা সহজ হয় এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা যায়। হ্যাঁ? তো মোট উৎপাদনের মূল্য এবং উক্ত উৎপাদনের জন্য যা ব্যবহার করা হয় উপকরণের মূল্যের অনুপাতকে যেকোনো কিছু যেই সূত্রগুলো আছে সেগুলো প্রত্যেকটি হবে অনুপাত। মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে। এবং আমরা যদি মোট উৎপাদনশীলতা খুবই প্রয়োজনীয়, যেটা উৎপাদনশীলতা বের করতে গেলে আমার মোট উৎপাদনশীলতা তোমাদের বের করতে হবে অঙ্কের ক্ষেত্রে সূত্র দিয়ে। তো মোট উৎপাদনের শীলতা বেড়েছে কিনা কমেছে, একটা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ভালো হয়েছে না হ্রাস পেয়েছে, সেটা জানার জন্য অবশ্যই মোট উৎপাদনশীলতা বের করতে হবে এবং তার ভিত্তিতে একটা প্রতিষ্ঠান, একটা উৎপাদনকারী ফার্ম, তারা কি করবে? বিভিন্ন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। যেটা এই কারণেই মোট উৎপাদনশীলতা বের করা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সূত্রটা কি? এর সূত্র হচ্ছে কি? মোট উৎপাদনশীলতার সূত্র হবে মোট উৎপাদনের মূল্য ভাগ মোট উপকরণের মূল্য, যেগুলো তোমরা এর আগে অঙ্কের মধ্যে আমি করিয়েছি, সেটা দেখো। আচ্ছা, এর পরেরটায় যাই আমরা। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে কি? রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়। তোমাকে এখানে দেখো এই চ্যাপ্টারের মধ্যে সবগুলোই রূপগত উপযোগ সৃষ্টি হয়, সত্যগত উপযোগ কিভাবে সৃষ্টি করা হয়, সময়গত উপযোগ কিভাবে, এগুলোই দিয়েছি এবং এগুলো আসে বোর্ডে জ্ঞান অনুধাবনের প্রশ্নে। তো রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় এখানে ব্যাখ্যা করো। অথবা দেখো, এটা এভাবেও আসতে পারে, উৎপাদনের মাধ্যমে কি উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, উৎপাদনের মাধ্যমেই কিন্তু রূপগত উপযোগ সৃষ্টি হয়, এটাও হতে পারে। বা রূপগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় অথবা উৎপাদনের মাধ্যমেই কি উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো, এটা সিলেট বোর্ড 17-তে এসছে। আর উৎপাদন রূপগত উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো, রাজশাহী বোর্ড 19-এ এসছে যে উৎপাদন কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে। যেগুলো যাই বলো না কেন সবগুলোর উত্তর একটাই হবে। অর্থাৎ তুমি এটা রূপগত উপযোগ বিষয়টা কি জানলে তুমি এটা 2 লাইন ব্যাখ্যা নিজেই লিখতে পারবে। এখানে লেখা আছে, দেখো এখানে লিখতে হবে তোমাকে, রূপগত উপযোগ কি? কোনো জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে। আমরা জানি রূপগত উপযোগ হচ্ছে কোনো জিনিসের, বস্তুর আকার আকৃতি পরিবর্তনের মাধ্যমে যে উপযোগ বৃদ্ধি করা হয়, সৃষ্টি করা হয়, তাকে রূপগত উপযোগ বলে। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি করা হয় এবং রূপগত উপযোগ সৃষ্টি করতে হলে অবশ্যই উৎপাদন লাগবে। উৎপাদনের মাধ্যমেই রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। উৎপাদনের মাধ্যমে কি হয়? পণ্যের রূপগত পরিবর্তন ঘটে এবং বিধায় একে রূপগত উপযোগ বলে অভিহিত করা হয়। যেহেতু রূপগত বা বৈশিষ্ট্যগত রূপ, স্বাদ, গন্ধ এগুলো সব পরিবর্তন ঘটে, সেজন্য একে রূপগত উপযোগ নামে অভিহিত করা হয়। যেমন এই যে বলা আছে যে কাঠ থেকে আসবাবপত্র, মাটি থেকে ইট তৈরি, আখ থেকে চিনি, তুলা থেকে
সুতা তৈরি, সুতা এগুলো হচ্ছে রূপগত আকৃতিগত পরিবর্তন করে করা হয়। এভাবে প্রকৃতি প্রদত্ত সম্পদের আকার আকৃতিগত পরিবর্তন করে রূপগত উপযোগ সৃষ্টি করা হয়। এই হচ্ছে রূপগত উপযোগ। এরপরে আসছে সত্ত্বগত উপযোগ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। সত্ত্বগত উপযোগ বলতে খুব ইম্পোর্টেন্ট। এই রূপগত উপযোগ, সত্ত্বগত উপযোগ, সময়গত উপযোগ, স্থানগত উপযোগ এগুলো প্রত্যেকটাই পড়তে হবে এবং এগুলো সবসময় আসে পরীক্ষায়। বোর্ড প্রশ্নের মধ্যে, অনুধাবনে। আচ্ছা, সত্ত্বগত উপযোগ বলতে কি বুঝায়? কিভাবে সৃষ্টি হয়? কি বুঝায় বা কিভাবে সৃষ্টি হয় সেটা ব্যাখ্যা লিখো। সেটা লিখতে গেলে তোমাকে বলতে হবে যে পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে সত্ত্বগত উপযোগ বলে। সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে? কোনো পণ্যের বা পণ্যের মালিকানা পরিবর্তনের ফলে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে সত্ত্বগত উপযোগ। এবং ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা জানি সত্ত্বগত উপযোগ সৃষ্টি হয়। এবং ব্যবসায়িক পরিভাষায় ব্যবসায়িক ভাষায় আমরা ক্রয় বিক্রয়কে ট্রেড বলবো বা ট্রেড বলি। উৎপাদকের নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে যেমন স্থানগত বাধা থাকে, সময়গত বাধা, প্রচারগত বাধা ইত্যাদি লক্ষ্য করা যায়, তেমনি এক্ষেত্রে সত্ত্বগত বাধা বা মালিকানা হস্তান্তরগত বাধাও সৃষ্টি হয় থাকে। তো ক্রয় বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর জনিত বাধা দূর করে সত্ত্বগত উপযোগ সৃষ্টি করা হয়। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে মালিকানাগত বা সত্ত্ব হস্তান্তরজনিত যে বাধা থাকে সেটা ক্রয় বিক্রয়ের মাধ্যমে সেই ধরনের উপযোগ সৃষ্টি হয় এবং এটাকেই বলা হচ্ছে মালিকানা হস্তান্তরজনিত বাধা দূর করাই হচ্ছে সত্ত্বগত উপযোগ সৃষ্টি করা, এবং যেটা সৃষ্টি হয় ক্রয় বিক্রয়ের মাধ্যমে। এই হচ্ছে সত্ত্বগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়, যেটা এর পরবর্তীটাতে যাই, আমরা পরবর্তী প্রশ্নে যাই। উত্তর সেটা হচ্ছে স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। দেখো রাজশাহী বোর্ড, তারপর ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড, বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো আসে। বলেছিলাম যেটা স্থানগত উপযোগ কিভাবে সৃষ্টি হয়। এখানে তোমাকে বলতে হবে যে স্থানগত উপযোগ কি? এক স্থান থেকে অন্য স্থানে বা দ্রব্য সামগ্রী স্থানান্তর করার ফলে যে বাড়তি উপযোগ, অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। পরিবহনের মাধ্যমে আমরা জানি স্থানগত উপযোগ সৃষ্টি হয়। যে স্থানে পণ্য উৎপাদন হয় সে স্থানে এর ক্রেতা বা ভোক্তা অবস্থান করবে এমন নয়। আর ক্রেতা বা ভোক্তার উপস্থিতি ছাড়া পণ্যটির চাহিদা সৃষ্টি হয় না। এক্ষেত্রে ক্রেতা বা ভোক্তাই পণ্যের হচ্ছে চাহিদা সৃষ্টি করে ব্যবহারের মাধ্যমে প্রয়োজন অনুপাতে। তো এই ক্ষেত্রে পরিবহনের মাধ্যমে কোনো ব্যবসায়ী চাহিদা সম্পন্ন স্থানে পণ্য নিয়ে গিয়ে যে উপযোগ সৃষ্টি করে সেটা হচ্ছে স্থানগত উপযোগ। যেমন বলা হচ্ছে ময়মনসিংহের আনারস ঢাকায় এনে ক্রেতাদের মাঝে যে উপযোগ সৃষ্টি করা হয় তাই হলো স্থানগত উপযোগ। অথবা তুমি বলতে পারো রাজশাহীর আম, দিনাজপুরের লিচু এগুলো ঢাকায় এনে বিক্রি করার মাধ্যমে কি হয়, ক্রেতাদের মাঝে চাহিদা সম্পন্ন পণ্যগুলো ক্রেতাদের মাঝে বিক্রয় করার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্থানগত উপযোগ। এবং এই চাহিদা সৃষ্টির যে উপাদান, অর্থাৎ পরিবহন ছাড়া এ ধরনের উপযোগ, স্থানগত উপযোগ সৃষ্টি করা সম্ভব নয়। আচ্ছা, এরপরে আসছে সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয়। সময়গত উপযোগ হচ্ছে কি? সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটাও বরিশাল বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে দেখো। এবং সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো। এটার অন্যভাবে প্রশ্ন হতে পারে। দেখো, গুদামজাতকরণ ব্যবস্থার মাধ্যমে কোন উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, অথবা তোমাকে বলে দেওয়া হচ্ছে এখানে সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় ব্যাখ্যা করো, অথবা গুদামজাতকরণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় ব্যাখ্যা করো। অর্থাৎ দুটোই উত্তরই প্রশ্নের উত্তর এক। তো এখানে কি লিখতে হবে তোমাকে? আগে গুদামজাতকরণ কি সেটা লিখবা। গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয়। এক সময়ের উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে অন্য ঋতুতে অন্য সময়ে যে ব্যবহার করে যে বাড়তি উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় সময়গত উপযোগ। নানান কারণে কি হয়, পণ্য উৎপাদনের সময় এবং ভোগের সময়ের মধ্যে পার্থক্য থাকে। ফলে উৎপাদিত পণ্য উৎপাদন সময় হতে ভোগ সময় পর্যন্ত ধরে রাখার প্রয়োজন হয় বা সংরক্ষণ করার প্রয়োজন হয়। এবং উৎপাদক বা মধ্যস্থ ব্যবসায়ী কর্তৃক এভাবে পণ্য ধরে রাখা, অর্থাৎ সারা সংরক্ষণের কারণে ভোক্তারা কি পায়, এক সময়ের উৎপাদিত পণ্য সারা বছর বা অন্য সময় ভোগ করতে পারে। ফলে এই সময়গত উপযোগের সৃষ্টি হয়। এভাবেই
পণ্যের সময়গত উপযোগ সৃষ্টি হয়। এক সময়ের পণ্য অন্য সময়ে ধরে রেখে ব্যবহার করার মাধ্যমে চাহিদা পূরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করে, যে উপযোগটা গুদামজাতকরণের মাধ্যমে এই ধরনের উপযোগ সৃষ্টি হয়। এই হচ্ছে সময়গত উপযোগ। এরপরে আছে দেখো শ্রমের উৎপাদনশীলতা উদাহরণসহ ব্যাখ্যা করো। শ্রমের উৎপাদনশীলতা এগুলো আমি জ্ঞানমূলকের মধ্যেও দিয়েছি। এখানে সূত্রগুলো মুখস্থ করলেই তোমার হয়ে যাবে। সময়গত এবং এখানে যদি বলা হয় তোমাকে যে উদাহরণ দিয়ে বুঝাও, তাহলে তুমি একটা উদাহরণ বানিয়ে নিজের মতো করে একটা অঙ্কের উদাহরণ বানিয়ে তোমাকে লিখতে হবে, এখানে যেমন দেয়া আছে। আচ্ছা, শ্রমের উৎপাদনশীলতা উদাহরণসহ বর্ণনা করো। এখানে লিখতে হবে মোট উৎপাদন একক এবং মোট শ্রমঘণ্টার অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। মোট উৎপাদন একক ও মোট শ্রমঘণ্টার অনুপাতকে উৎপাদন একক এবং শ্রমঘণ্টার মোট অনুপাতকে শ্রমের উৎপাদনশীলতা বলে। আমরা জানি শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রমঘণ্টা। আচ্ছা, শ্রম উৎপাদনশীলতার ধারণাটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করা হলো। মনে করি একটি প্রতিষ্ঠান 100 ঘন্টা কাজ করে। একটি প্রতিষ্ঠানে 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। 100 ঘন্টা কাজ করে 200 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের শ্রমের উৎপাদনশীলতা হবে কিভাবে? শ্রমের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদনের একক ভাগ মোট শ্রমঘণ্টা। অর্থাৎ 100 ঘন্টা আর 200 একক পণ্য। 200 দিয়ে 100 কে ভাগ করলে 2 একক। অর্থাৎ একক প্রতি ঘন্টা প্রতি শ্রমের উৎপাদনশীলতা হবে 2 একক। এটা হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা। এরপরে এটা আছে হচ্ছে কাল্পনিক তথ্যের সাহায্যে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করো। তোমাকে বলা হচ্ছে একটি কাল্পনিক তথ্য ব্যবহার করে যন্ত্রের উৎপাদনশীলতা সেটার সূত্র দিবা এবং সূত্র দিয়ে লিখবা এবং তোমাকে একটা উদাহরণ সেট করে দিতে বলেছে। আচ্ছা, প্রশ্নে এভাবে যদি থাকে তাহলে তুমি কিভাবে লিখবা যে মোট উৎপাদনের পরিমাণ এবং মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে। এরপরে সূত্র লিখবা যন্ত্রের উৎপাদনশীলতা সমান সমান মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা। আগের শ্রমের উৎপাদনশীলতার মতো মোট উৎপাদন একক ভাগ মোট যন্ত্র ঘন্টা। মনে করি কোনো প্রতিষ্ঠান 100 একক পণ্য উৎপাদনে 100 ঘন্টা মেশিন ব্যবহার করেছে। 100 একক পণ্য উৎপাদনের জন্য 100 ঘন্টা যা মেশিনারিজ আছে সেটা 100 ঘন্টা মেশিন ব্যবহার করেছে। তাহলে উক্ত প্রতিষ্ঠানের যন্ত্রের উৎপাদনশীলতা হবে কি? 100 ভাগ 100 সমান 1। অতএব এক্ষেত্রে যন্ত্রের উৎপাদনশীলতা হবে ঘন্টা প্রতি 1 একক। ঠিক আছে, এই হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা নির্ণয় করা। এরপরে আসছে আচ্ছা, সময়গত উপযোগ আবার এসছে এখানে। আচ্ছা, এরপরে আসছে দেখো উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। উৎপাদন একটি চলমান প্রক্রিয়া ব্যাখ্যা করো। তো উৎপাদন চলমান প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে গেলে তোমাকে লিখতে হবে মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে উৎপাদন বলে। মানুষ তার শ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে প্রাকৃতিক সম্পদে যে বিনিময়যোগ্য বাড়তি উপযোগ সৃষ্টি করে তাকে আমরা উৎপাদন বলি। তো উৎপাদন কোনো একক কাজ নয়, এটি একটি চলমান প্রক্রিয়া। উৎপাদন প্রক্রিয়ার সাথে কাজগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা সম্পাদিত হয় এবং এক্ষেত্রে একটি কাজের সমাপ্তি এবং অন্য কাজের শুরু হিসেবে গণ্য করা হয়। তবে একটি উৎপাদন কাজের সমাপ্তি ঘটলে আরেকটি উৎপাদন কাজ শুরু করা হয়। তাই বলা হচ্ছে যে উৎপাদন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। উৎপাদন চলমান প্রক্রিয়া। এরপরে সময়গত উপযোগ কিভাবে সৃষ্টি হয় এটা বলেছি। এরপরে দেখো তোমাকে এটাও পড়তে হবে, তোমার বইয়ে আছে পার্থক্য, উৎপাদন এবং উৎপাদনশীলতার পার্থক্য। এখানে পার্থক্যের বিষয় দেয়া আছে যেগুলো এই যে 1, 2, 3, 4, 5টা, তুমি মিনিমাম 4টা কি 5টা পড়বা পার্থক্যের বিষয়। সংজ্ঞা পড়বা, কার্য প্রকৃতি পড়বা, মূল্য সংশ্লিষ্টতা, প্রকাশের একক এবং পরিমাপ পদ্ধতি, নির্ভরশীলতা। এইগুলো 6টা পড়লে হবে তোমার উৎপাদন এবং উৎপাদনশীলতার পার্থক্য। এটা বইয়ে আছে, এটা সেভাবে করবে।
তারপর আমি তোমাদের এরপরে দিচ্ছি হচ্ছে বাড়ির কাজ। দেখো এটা করবে। বাড়ির কাজ দেখো, সাদিকা ফ্যাশন হাউস ২০১৯ সালে ১ কোটি টাকা মূল্যের গার্মেন্টস সামগ্রী বিদেশে রপ্তানি করছে। এজন্য প্রতিষ্ঠানটির কাপড় ও অন্য বাবদ ৪০ লক্ষ টাকার শ্রম বাবদ ১০ লক্ষ টাকা, বিদ্যুৎ জ্বালানি বাবদ এইটা বোধহয় আমি করিয়ে দিয়েছি। ২০১৫ এবং ১৬ সালের প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা ছিল যথাক্রমে ৳১ এবং ১.৬ টাকা। সংখ্যাগুলো ওগুলো মিল আছে। সাদিকা ফ্যাশন হাউসের ২০১৯ সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা নির্ণয় করো, এটা বের করবা। আর প্রতিষ্ঠানটির ২০১৯ সালের আর্থিক উৎপাদনশীলতার উপর মন্তব্য করো। অর্থাৎ তোমাকে ২০১৯ সাল, এটা এখানে দেয়া আছে, ২০১৯ সালের ১ কোটি টাকার পণ্য বিদেশে পাঠিয়েছে। তার মধ্যে কাপড় হচ্ছে কাপড় হচ্ছে ৪০ লক্ষ টাকার কাঁচামাল বা কাপড় কিনেছে। শ্রম বাবদ ১০ লক্ষ টাকা, জ্বালানি বাবদ ৫ লক্ষ টাকা, যন্ত্রপাতি বাবদ আবার ১০ লক্ষ টাকার যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে এবং অন্যান্য খাতে ৫ লক্ষ টাকা এগুলো খরচ করেছে। প্রতিষ্ঠানটি ১৫ এবং ১৬ সালের উৎপাদনশীলতা ছিল হচ্ছে ১ এবং ১৬ সালে ছিল ১.৬ টাকা। তাহলে এখানে তোমাকে যন্ত্রপাতির উৎপাদন ১৯ সালের যন্ত্রপাতির উৎপাদনশীলতা বের করবা এবং প্রতিষ্ঠানটির ২০১৯ সালের আর্থিক উৎপাদনশীলতা কত হয়েছে সেটা বের করতে বলা হচ্ছে। না, সেটা বের করবা, তারপরে তুমি মন্তব্য লিখতে হবে। আর্থিক উৎপাদনশীলতা আমরা জানি, আর্থিক উৎপাদনশীলতার সূত্র হচ্ছে তোমার সংযোজিত মূল্য এবং রূপান্তর মূল্য। হ্যাঁ, এক্ষেত্রে তুমি সংযোজিত মূল্য তুমি ১ কোটি টাকার গার্মেন্টস সামগ্রী তৈরি করেছে, ১ কোটি লিখবা, থেকে বিয়োগ করবা হচ্ছে কাঁচামাল, সংযোজিত মূল্য যেটা সংযোজন করা হয়েছে কাঁচামাল বা এটাকে কি বলা হচ্ছে কাপড় বাবদ যে ৪০ লক্ষ এটা বিয়োগ করবা। আর নিচে যতগুলো খরচ আছে এখানে শ্রম বাবদ ১০ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে, ৫ লক্ষ টাকা জ্বালানির জন্য দেয়া হয়েছে, তারপর ১০ লক্ষ টাকা আবার যন্ত্রপাতি বাবদ ব্যয় করা হয়েছে এবং অন্যান্য বাবদ ৫ লক্ষ, এগুলো যোগ করে ওখান থেকে এটা আগে তুমি মোট উৎপাদনশীলতাও বের করবা এবং মোট উৎপাদনশীলতা বের করে তুমি ইসে করবা, আর্থিক উৎপাদনশীলতা বের করবা। সংযোজিত মূল্য এবং অর্থাৎ ১ কোটি থেকে ৪০ লক্ষটা বিয়োগ করবা আর নিচে হচ্ছে সূত্র অনুযায়ী অন্যান্য খরচগুলা যোগ করবা। তারপর ভাগ দিবা, যেটা আসে সেটা হবে উত্তর। আশা করি বুঝতে পেরেছ এবং পারবে। সূত্রটা অনুযায়ী করবে। আর এরপরে আরেকটা প্রশ্ন আছে, বাড়ির কাজ দিয়েছি দেখো। তোমার আম্মা বাসার পুরাতন অনেক কিছু ফেলে দিলেও সিলভারের হাঁড়ি-পাতিল ফেলে দেন না। তিনি হকারদের নিকট বিক্রয় করেন। হকাররা তা কিনে তা পাইকারদের নিকট, এটা তোমার বইয়ে আছে সম্ভবত ৩ নম্বর। এগুলো এই প্রশ্নটা দেখো। এখানে উপযোগ কি? গুদামজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? তোমার আম্মা কোন ধরনের উপযোগ সৃষ্টি করছেন? এই যে হাঁড়ি-পাতিল আবার বিক্রি করছেন। তাহলে এটা কি ধরনের উপযোগ বুঝতে পারছো, এটা কি হবে? এবং বিভিন্ন খাত ঘুরে সর্বশেষে পুরাতন হাঁড়ি-পাতিল দিয়ে যে ধরনের উপযোগ সৃষ্টি হচ্ছে সেটা তোমার ভোক্তাদের চাহিদা পূরণে তার ভূমিকা। প্রথমটা গয়ের উত্তর হবে হচ্ছে কি? সত্যগত উপযোগ, ক্রয়-বিক্রয়, এবং পরেরটা হবে রূপগত উপযোগ। এরকম উত্তরগুলো লিখে ব্যাখ্যা সহ উত্তর শেষ করবে। আশা করি বুঝতে পারছো এবং উত্তরগুলো করবে, খাতায় করবে। সমস্যা থাকলে আমাকে জানাবে। তো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই আজকের যেগুলো পড়িয়েছি। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের অনুশীলনীর মধ্যে দেখো বহু নির্বাচনী আছে। এই চ্যাপ্টার আমি তো শেষ, এরপরে আমি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের অনুশীলনীর মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে বহু নির্বাচনী সেগুলো পড়বে। অনেকগুলো বহু নির্বাচনী আছে। কতগুলো আছে দেখি, এখানে প্রায় ১০০টা আছে, ১১৫টা পর্যন্ত বহু নির্বাচনী আছে। এই বহু নির্বাচনীগুলো ফাঁকে ফাঁকে শেষ করবে। আর হচ্ছে আজকের যা পড়িয়েছি এগুলো করবে। আশা করি বুঝতে পেরেছো। পড়া করে নিবে। জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন, বাড়ির কাজ এগুলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শুভেচ্ছা সহ সবাইকে ধন্যবাদ।